বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা, এবং তিনি বিএনপির থিঙ্ক ট্যাঙ্ক G9 এবং সেই সঙ্গে মিডিয়া সেলেরও সদস্য। আমার ডানে রয়েছেন ব্যবসায়ী নেতা বারবিটার সাবেক মহাসচিব হাবিবুর রহমান। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রা। এবং আপনাদের দুজনের কাছ থেকেই বর্তমান সময়ের যে রাজনৈতিক অর্থনৈতিক গতি প্রকৃতির সেটা একটু বোঝার চেষ্টা করতে চাই আমি। নানা বিতর্ক আছে রাজনৈতিক মহলে, নির্বাচন আগে না সংস্কার আগে, শেখ হাসিনার বিচার আগে না সংস্কার আগে, স্থানীয় সরকার নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগে। সো মিস মাহমুদা হাবিবা, আপনি আপনার কাছ থেকে শুনতে চাই যা আসলে কী মনে হচ্ছে কোন পথে বাংলাদেশ, বিশেষ করে রাজনৈতিকভাবে? অনেক ধন্যবাদ আপনাকে জিল্লুর ভাই। বাংলাদেশে কোন পথে বাংলাদেশ বলতে, বাংলাদেশ তো এখন একটা অস্থির সময় পার করছে খুব স্বাভাবিকভাবেই। আপনার যেই 5ই আগস্ট পরবর্তী যেই ইন্টারিম গভর্নমেন্ট যে সরকার দায়িত্বভার গ্রহণ করেছেন, তাদের মোটামুটি লিমিটেড ক্যাপাসিটি এবং ডিফারেন্ট টাইপের ক্যাপাসিটি নিয়ে তাদের দায়িত্বগুলোর মধ্যে প্রধান দায়িত্ব হচ্ছে কিছু মিনিমাম একটা সংস্কার করে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের জন্য একটা নির্বাচন দেয়া। 5ই আগস্টের পরে যে 8ই আগস্টের সরকারের সারা বাংলাদেশের শেখ হাসিনা এবং তার ফ্যাসিস্ট গভর্নমেন্টের বিরুদ্ধে প্রতিটা অংশীজনের সরকার, এবং রাজনৈতিক দল বলেন, সাধারণ মানুষ বলেন, সবার একটা বিপুল প্রত্যাশা নিয়ে এই সরকার যাত্রা শুরু করেছেন। তারা প্রচুর বাধা বিপত্তি পেরিয়ে এখন পর্যন্ত এখনকার এই সময় এসে দাঁড়িয়েছেন, যে সময়টা স্বাভাবিকভাবেই আমরা দেখছি খুবই অস্থির। আপনি যে প্রশ্নটা তুললেন যে আইন শৃঙ্খলা নির্বাচন আগে না সংস্কার আগে, বিচার আগে না সংস্কার আগে, এখানে আমার খুব সুস্পষ্ট জবাব হচ্ছে যে এটা তো কোনোভাবে সাংঘর্ষিক নয়। প্রথমত, একটা ইনক্লুসিভ এবং ফেয়ার ইলেকশন করতে হলে এই সরকারকে মিনিমাম তো 4টা বিষয়ে তাকে মিনিমাম সংস্কার যদি না করেন, গোটা রাষ্ট্রীয় ব্যবস্থা এমনভাবে কাঠামোটা ভেঙে পড়েছে যে তো নির্বাচন করার তো সুযোগ নেই। জনপ্রশাসন, পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন এবং বিচার ব্যবস্থা, এইটা তো প্রথম থেকেই বিএনপি বলে আসছে। এইটা একটা পার্ট। এর আরেকটা পার্ট হচ্ছে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট খুনি সরকার, তাদের বিচারের যেটা দাবি, বিচারিক প্রক্রিয়া কিন্তু চলছে, বিচারিক প্রক্রিয়া চলছে এবং কিছুটা ধীর গতি হওয়ায় এটা ঠিক এটার রেজাল্টগুলো আমরা যেটাকে বলে ইমিডিয়েট রেজাল্ট সেটা চোখে পড়ছে না। যেমন ধরেন আমরা বিগত কিছু দিনে দেখেছি যে শেখ হাসিনা আওয়াজেদের নামে আপনার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আজকে দেখলাম আবারও শাপলা চত্বরের ঘটনা নিয়ে কিছু গ্রেপ্তারি পরোয়ানা 9 জনের জারি হয়েছে। এই বিচারিক ব্যবস্থা যেটা চলমান সেটার সাথে নির্বাচনের সাংঘর্ষিক হওয়ার কিন্তু কোনো সুযোগ নাই, এবং সাংঘর্ষিক নয়, এটা পাশাপাশি চলার মতোই বিষয়। তৃতীয়ত, সংস্কার যেটা মিনিমাম প্রয়োজন, এই সংস্কারটা কিন্তু একটা অদ্ভুত শব্দ। বাংলাদেশের প্রতিটা অংশ আপনি যেদিকেই তাকাবেন না কেন, এতটা প্রতিটা অর্গানেরই সংস্কার দরকার। কিন্তু তার মানে কি এই যে আপনি একটা অনির্দিষ্ট কাল পর্যন্ত অনির্বাচিত একটা সরকারকে ক্ষমতায় রাখতে পারবেন কি? সেটার সুযোগ আছে? আপনার আইন শৃঙ্খলা, এই সরকার যে ক্যাপাসিটিতে ক্ষমতায় আছে সেটা তো পলিটিক্যাল ক্যাপাসিটি না। ফলে তাদের সীমাবদ্ধতা বিশেষ সীমাবদ্ধতাটা হচ্ছে যে এই জনপ্রশাসন, এই পুলিশ প্রশাসন মনে হচ্ছে যে সরকার যেভাবে চাইছেন সেভাবে অ্যাক্ট করছে না। ফলে একটা জননিরাপত্তাহীনতা, আপনি যদি সাম্প্রতিক সময়ে দেখেন উত্তাল বাংলাদেশ, তার প্রধান কারণগুলো হচ্ছে জননিরাপত্তার অভাব। এই যে ধর্ষণ বলি, এই যে নারী নির্যাতন বলি, বাংলাদেশে আবহমান কাল ধরে এটা চলে এসেছে, এবং গত 5 বছরের একটা আমি পরিসংখ্যান দেখছিলাম, 6300 মতো নির্যাতন আছে, সেখানে প্রায় 3200ই হচ্ছে 18-র নিচে। তার ফলে এইটা কিন্তু একটা প্রতিনিয়ত এই সমস্যাটা আমরা এনকাউন্টার করতে করতে এসেছি। কিন্তু এখন এটা এত বেশি চোখে পড়ছে কেন? কারণ হচ্ছে এখনকার মানুষ, সাধারণ মানুষ কিংবা সাধারণ মানুষের বেশে কিছু মানুষ মব জাস্টিস, মোরাল পুলিশিং, এমন কিছু অ্যাকশানে তারা গেছেন যেটা সাধারণ মানুষের বাইরে বের হওয়া, সাধারণ মানুষের নিরাপদ চলাফেরার ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। অনেক বিশেষ কিছু ঘটনা, আপনি নারী ফুটবলার বলেন, আপনি ওই যে রোজার আগের দিনে একটা স্মোকিংকে কেন্দ্র করে যে ইনসিডেন্ট বলেন, কিংবা অন্যান্য ওই যে আপনার ইউনিভার্সিটিতে একটি মেয়েকে যে অ্যাবিউজ করা, এই বিষয়গুলো হয়েছে কি যে 5ই আগস্টের পর একটা সুনির্দিষ্ট সময় পর্যন্ত এদেশের মানুষ ডাকাত ঠেকানো,
ট্রাফিক নিয়ন্ত্রণ, এভাবে কিন্তু মানুষ কন্ট্রোল করার চেষ্টা করেছে, সরকারকে সহায়তা করার চেষ্টা করেছে। কিন্তু এটার খারাপ সাইড হলো দেশের সাধারণ মানুষ কিংবা সাধারণ মানুষের ছদ্মবেশে যারা চাইছে যে সরকার অস্থিতিশীল হোক, তারা একটা সুযোগ পেয়ে গেছে যে সাধারণ মানুষের একটা ফিলিং দেয়ার যে আমি চাইলেই বিচার করতে পারি। আমি চাইলে বিচার করতে পারি না জিল্লুর ভাই। আইন শৃঙ্খলা যেটা মানে আইন যা বিচার সেটাকে সুপ্রতিষ্ঠিত হতে দিতে হবে। এই জায়গাটায় কোনো ধরনের বার্তা, যেটা 17-18 বছরে কখনো সবচেয়ে বড় সমস্যাই তো এটা ছিল, সুশাসনের অভাব, বিচারিক ব্যবস্থা তার নিজস্ব গতিতে চলতে না পারা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার নিজস্ব গতিতে চলতে না পারা। এই বিষয় এখনকার বিষয় যেটা হয়েছে, এই সরকারের সদিচ্ছাও যদি থেকে থাকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেটা আছে বলেই আমরা বিশ্বাস করি এবং আস্থা রাখি, কিন্তু তারপরেও তারা যাদের পরিচালনা করছেন, যারা যেই টুল দিয়ে তারা আইন শৃঙ্খলা রক্ষা করবেন, তারাই যে আপনার অন্তত মানে গোটা বাংলাদেশে অন্তত 3 স্তর 4 স্তর পর্যন্ত তো ইন্টিগ্রেটেড একটা মানে সাবেক পালিয়ে যাওয়া সরকারের প্রেতাত্মা। বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে এটা প্রযোজ্য কেন, ওখানে বলা হয় যে ডিএনএ টেস্ট করে করে এখানে তারা নিয়োগ দিয়েছিলেন, ফলে ইনাদের একটা সুনির্দিষ্ট রাজনৈতিক আনুগত্য আছে। হয়তোবা এখনকার পরিবর্তিত পরিস্থিতিতে সেই আনুগত্য তাদের প্রকাশ করার সুযোগ নাই, কিন্তু অসহযোগিতা করার সুযোগ তো আছে। না হলে যেমন ধরেন কিছুদিন আবার এই যে বিপুল যে আন্দোলন হলো, এর ফলে আবার কিছু অ্যারেস্ট আমরা দেখছি। আজকে দেখলাম যে আসিফ নজরুল আমাদের আইন উপদেষ্টার কাছে ধর্ষণের বিরুদ্ধে একটা মঞ্চ বোধ হয়েছে, সেখান থেকে কিছু ব্যক্তি গিয়েছিলেন, তাদেরকে তিনি সুনির্দিষ্ট কিছু আশ্বাস দিচ্ছেন। মানে রিয়েলিটি হচ্ছে যে এই যে লিমিটেড ক্যাপাসিটির গভর্নমেন্ট যতক্ষণ পর্যন্ত মিনিমাম সংস্কার সাধন না করে, মানে মিনিমাম সংস্কারগুলো শেষ করে নির্বাচন না দিতে পারবেন, কিংবা নির্বাচনের মাধ্যমে government with much more capacity to control and to run the governance system, এইটা ছাড়া আমি আসলে মানে পরিপূর্ণভাবে স্টেবল হওয়ার সুযোগ দেখি না। এখানে সবচেয়ে বড় যে নোটটা আমাদের প্রত্যেকের মাথায় থাকা দরকার, যে এই সরকার অস্থিতিশীল হলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কিন্তু আমরাই জিল্লুর ভাই, এবং সবচেয়ে বেশি লাভবান হচ্ছে পালিয়ে যাওয়ার শক্তি, এবং সেই শক্তিরা যারা বাইরে থেকে আমাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। ফলে আমার মনে হয় যে এই যেই টার্গেট নিয়ে সরকার এসেছেন সেই রাস্তায় থাকাটাই উত্তম। মিস্টার হাবিবুর রহমান, আমরা জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদকের বক্তব্য শুনছিলাম, রাজনীতিবিদ এবং আপনি ব্যবসায়ী। আমি একটু অর্থনীতির গতি প্রকৃতি বুঝতেছি, এবং আমরা সবাই বুঝি যে রাজনীতির সঙ্গেও সেটা নিবিড়ভাবে ওতপ্রোতভাবে যুক্ত। প্লিজ। ধন্যবাদ দিলু ভাই। নির্বাচন, বিচার ব্যবস্থা, সুশাসন, সংস্কার, অনেকগুলো টার্ম। তার মধ্যে আমি একটা টার্ম নিয়ে শুরু করি। আমরা ব্যবসায়ী হিসাবে যেটা মনে করি, আমরা প্রথমত হচ্ছে আমরা একটা অস্থির সময় পাস করছি। আপনার এই শোতেই বলে গেছিলাম তখন টু আর্লি টু কমেন্ট, এখনও সময় হয়নি কমেন্ট করার, বাট আমার মনে হয় কমেন্ট করার সময় এসে গেছে। আমরা অস্থির সময় পাস করছি সত্যি একটা। আমি যে একটা আমি যে ব্যবসা করি, সেই ব্যবসা যে আমি কতটুকু করব, আমি কতটুকু আমদানি করব, কতটুকু বায়ার আছে, কতটুকু বিক্রি আছে, সেই সংখ্যাটা এখন আমাদের মধ্যে ভীষণভাবে কাজ করছে। আমি যেটা মনে করি সংস্কার, সবচেয়ে জরুরি সংস্কার দরকার আমাদের মানসিকতার সংস্কার। আমরা যারা নেতারা, আমরা যারা বাংলাদেশ পরিচালনা করব মনে করতেছি, 17 বছরের যে জঞ্জাল আমরা থেকে মুক্ত হয়েছি মনে করছি আমরা, যে 17 বছর একটা সরকার ছিল, যে সরকারের ঔদ্ধত্যপূর্ণ আচরণ, এবং ওনাদেরই কিছু অনেক আওয়ামী লীগের ভালো লোক আমাদের বন্ধুবান্ধব আছে, ওদেরকে জিজ্ঞেস করলে তো কী বলে সে ডিজার্ভ, এই শব্দটা ইউজ করে, যে উনি যা করছেন তার রিটার্ন পেয়েছেন। কারণ এই যে অর্থনীতির ক্ষেত্রে যেই ধসের গল্পটা বারবার আমরা আপনার সাথে বলে গেছি, সব সময় বলতে চেষ্টা করছি, যে মনে হয় এস আলমের নাম প্রথম আমি আমার যদি মনে পড়ে, আমি সবার আগে চিৎকার দিয়ে বলছি যে একটা ফ্যামিলিকে 7টা ব্যাংক দিয়ে দেওয়া, এই অর্থনীতির 10 নামা শুরু হইলো। কিন্তু এই দরবেশের গল্প, যে আমাদের অন্দালে পার্থ দরবেশ নাম দিয়েছিল তখন। এই দরবেশদের থেকে বাংলাদেশ কিন্তু মুক্ত এখনও মুক্ত না। ইন্টারেস্টিং, আমি যে গল্পটা বলতে চাচ্ছি, আমি যে কথাটা বলতে চাচ্ছি আসলে সত্যিকার অর্থে, আমাদের মানসিকতার, আমাদের নিজস্ব মাইন্ডসেট বদলাইতে হবে। কারণ ওই দরবেশ গেছে, আমি আপনার সাথে আগেও বলছি, আরেক দরবেশ আসছে, নাম বলার সময় এখন আসে নাই, বাট ওই দরবেশটা কিন্তু অ্যাক্টিভ। আপনি অর্থনীতিতে যেসব দরবেশের যেই মানে পঞ্চম হাত, ষষ্ঠ হাত ছিল, এখনও অন্যদের চলে আসছে। যেমন আমি চিটংয়ের কথা বলি, চিটংয়ের চেম্বার, চিটংয়ের রাজনীতি, যেটা যেমন
একসময় মহিউদ্দিন চৌধুরী, আখতারুজ্জামান চৌধুরী বাবু, ওদের যে ফ্লেভার ছিল। বিএনপির ক্ষেত্রে বিএনপি গণনা যারা ছিল, সালাউদ্দিন কাদের চৌধুরী, ওই ফ্যামিলি প্লাস আমির খসরু মাহমুদ চৌধুরী, এই ঘুরে ফিরে বলা কিন্তু একটাই, মানে আপনি সেটা তো অস্বাভাবিক কিছু না, কিন্তু আপনি এত কিছু শিকার পর এত কিছু এই 17 বছর যে শিক্ষা পাইছেন, যেভাবে পলাইতে হয়েছে মানে শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে যেভাবে চলে যেতে হয়েছে, তার থেকে আমরা কিন্তু একটু শিক্ষা নিচ্ছি না। আমরা কিন্তু স্টিল উই আর ডুইং লাইক বিফোর, মেবি মোর দেন দ্যাট। আমরা আগের চেয়ে বেশি করার চেষ্টা করতেছি। আগে যেমন চিটং চেম্বার, চিটংয়ে যেটা সিএনএফ অ্যাসোসিয়েশন ছিল, এগুলোতে ইলেকশনটা দিত, যেই পক্ষ ছিল আর কি, আক্তার বাচ্চু, দুইটা গ্রুপ। এবার ইলেকশনই হলো না, ইলেকশনই করতে দেওয়া হয়নি কারণে। আপনাকে আমি আগেও বলছি, কিন্তু আগে তো ট্রেড বডির সেই অর্থে সারা দেশে কোথাও তেমন কোনো ইলেকশন হতো না। এখন আবারও এখনো হচ্ছে না, ইলেকশনই হতো এখনো সেম। এবার তার না, এবার নমিনেশন পেপারে কিনতে দেয় নাই। কত আগের টার্মে আপনাকে একটা ধারণা দেওয়া হয়েছে যে আপনি নমিনেশন পেপার কিনেন কিন্তু আপনি জিতবেন না, সুতরাং আপনি কেন কিনবেন, ধারণা দেওয়া হয়েছে। নমিনেশন পেপার কিনতে কিন্তু বাধা দিত না। এবার নমিনেশন পেপারে চুরে ফেলে দেওয়া হয়েছে, আপনি কিনছেন, আপনার থেকে নিয়ে নেওয়া হয়েছে। মানে আমরা তো এই রাজনীতির জন্য, এইটার জন্য 5ই আগস্ট করে নাই নিশ্চয়ই। আমরা যারা সুশীল, আমরা যারা বলছিলাম, আমরা যারা ব্যবসায়ীরা মনে করছিলাম যে খুব খারাপ অবস্থা, দেশের অর্থনীতির খারাপ অবস্থা হচ্ছে, ব্যাংক লুটপাট, আমরা লোন পাচ্ছি না, আমরা চিৎকার দিয়ে বলছি আপনার এখানে, আপনার প্রত্যেক জায়গায় গিয়ে বলছি। আমরা কিন্তু একসময় আওয়ামী লীগকে পছন্দ করতাম। আমি আমার বাবাকে দেখছি আওয়ামী লীগের জন্য কান্না করতে, বঙ্গবন্ধুর জন্য কান্না করতে দেখছি। কিন্তু আমরা পরে গিয়ে দেখলাম যে না রে বাবা, এইভাবে তো হইতে পারে না, দিস ইজ নট দ্য ওয়ে টু বাংলাদেশ, এইভাবে চলতে পারে না বাংলাদেশ। আমরা তখন আস্তে আস্তে রিভোল্ট করলাম, আমরা বলা শুরু করলাম। আপনি পরিবারতন্ত্র করতে 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 করতে, যেমন আরাফাত এখনও বেহায়ার মতো আবার কথা বলে, সে কি ওই ছাড়া হবে না। ভাই কিরে ভাই, আমাদেরকে থাকতে দাও না, আমাদেরকে কোথায় তুমি চলে গেছো, ওখান থেকে গিয়ে তুমি এখন ভিডিও বার্তা দিচ্ছ, হোয়াট ইজ দিস? বেহায়াগিরির একটা লিমিট থাকবে তো। আপনি কি আশা করতেছেন? আপনি তেল মারতে 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 একটা মহিলারে শেষ করে দিয়ে গেছেন আপনারা, এবং ওনার লোকরাই ওনাকে শেষ করছে। এই কয়েকটা লোক, 10-12টা 20টা লোক, ওবায়দুল কাদেরের মতো কথা বললে মনে হয় যে, মানে আপনি দেখেন আওয়ামী লীগে, আমি একটা ছোট্ট আমার অবজারভেশন বলি, যে দলের সেক্রেটারি জেনারেলকে ওই দলের কোনো লোক পছন্দ করে না, সেই দলের নাম হচ্ছে আওয়ামী লীগ। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে বিএনপি, আপনাদের মধ্যে অনেক গণ্ডগোল আছে, কিন্তু আপনাদের সেক্রেটারি কেউ অপছন্দ করে, এই কথা কিন্তু আপনারা কেউ বলেন না, বিএনপির কেউ। মানে বিএনপির একটা ইন্টারনাল সমঝোতা আছে, একটা মানে ক্লাব ভাব আছে একটা, মানে আপনি প্রেসিডেন্টকে খারাপ বলবেন না, ক্লাবগুলোতে প্রেসিডেন্টকে খারাপ বলে না, প্রেসিডেন্ট অলওয়েজ রাইট। বিএনপিতে এই গল্পটা কিন্তু বিএনপির ক্ষেত্রে আছে। আওয়ামী লীগের ক্ষেত্রে সবচেয়ে দুর্ভাগ্য ছিল, আওয়ামী লীগের নেতাদেরকে কেউ নিচের লেভেলের কেউ পছন্দ করতো না। এই মোরালিটি থেকে যখন যেদিন আওয়ামী লীগ বিচ্যুত হয়েছি, তখনই আওয়ামী লীগ কিন্তু আসলে নাই। এবং আজকে আওয়ামী লীগের অনেক বন্ধুবান্ধব, আমাদের বন্ধুবান্ধব বাইরের থেকেও ফোন করে, আমাদের সাথে কথা হয়, মাঝে মাঝে বলে, তারা আবার বেহায়ার মতো বলে আমরা যে কোনো দিন আসবো। আরে বাটা কখন আসবি, কিনে আর কেন আসবি ভাই, যা খাওয়ার তা খাই গেছে, যা ধ্বংস করার হয়ে গেছে রে বাবা। আপনার শোতে বলছিলাম আমি সেলফি টানেল, আপনি আমাকে বলছিলেন যে সেলফি, এক্স্যাক্টলি দেখেন এই সরকার আসার পর স্টেটমেন্ট দিল কি, এটা আসলে দরকার ছিল না, এটা 10 বছর পরের গল্প ছিল। ওই পারে কিছুই নাই। আপনি বিনা কারণে 4,500 কোটি টাকার একটা প্রজেক্ট, 5,000 কোটি টাকার একটা প্রজেক্ট আমাদের জাতির উপর, এবং এখন মেনটেন্যান্স খরচ চলতেছে না। তো আমরা যেভাবে এই দেশে যাচ্ছি, এইভাবে চললে আমাদের মানসিকতা চেঞ্জ করতে হবে, আমাদের ডিগনিটি। মিস মাহমুদা হাবিব, আপনি বলবেন কিছুটা বিএনপির বর্তমান তৎপরতা নিয়ে? নানা রকমের অভিযোগ আছে, চাঁদাবাজি সহ নানান কিছু, এবং এই যে মিস্টার হাবিব যেগুলো অভিযোগ করছেন সব কিছু দখল করবার, এমনকি বিভিন্ন ট্রেড বডি। আপনার মতামত শুনতে চাই। একই সঙ্গে এই আলোচনাটাও আছে, আমরা লক্ষ্য করছি যে ক্ষমতাসীনদের সঙ্গে বিএনপির সম্পর্কে টানাপোড়েনটা অনেক, যদিও বিএনপি সরকারকে সমর্থন দিয়েছে ইনিশিয়ালি এবং এখনও বলছে যে আমরা সহযোগিতা করতে চাই, কিন্তু সম্পর্কের, বিশেষ করে নতুন যে রাজনৈতিক দলটি গঠিত হয়েছে তাদের সঙ্গে দূরত্বটা অনেক বেশি। মানে বৈরিতাটা ঠিক আওয়ামী লীগ বিএনপির যেরকম ছিল, এখন মনে হচ্ছে বিএনপির সঙ্গে এদের, এমনকি বিএনপির পুরনো মিত্রের সঙ্গেও এক ধরনের বৈরিতা বা সম্পর্কের টানাপোড়েন লক্ষ্য করা যাচ্ছে। এটা কি রাজনীতির জন্য খুবই স্বাভাবিক একটা বিষয়, নাকি অন্য কোনো রকমের এর মধ্যে? ধন্যবাদ আপনাকে। আমি রহস্য, জটিলতা, রাজনীতি, আপনার উত্তরটা দেওয়ার আগে আমি একটু দুটো কথা বলে আসি। হাবিব ভাইয়ের যেটা উনি প্রসঙ্গ তুললেন, দল হিসেবে এখন আসলে বলার মতো একটা দলই আছে রাজনীতির মাঠে, যেটা বড় দল, সেটা হচ্ছে বিএনপি।
একটা সুনির্দিষ্ট ইনসিডেন্টের মানে অভিযোগ তিনি করলেন। আমার প্রশ্নটা খুব সিম্পল, ব্যবসায়ী মহলের যারা এটাতে ভুক্তভোগী ছিলেন তারা এটার বিরুদ্ধে ব্যবস্থা নিলেন না কেন? তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে গেলেন না কেন? মামলা করলেন না কেন? কিংবা প্রেস কনফারেন্স করলেন না কেন? সুযোগ ছিল। এই সময়টাই ভালো সময় যখন যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে কথা বলাটা জরুরি। আপনার এই শোতে আমি আগেও বলেছি, আমি সব শোতে একটা কথা বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে বিভিন্ন অ্যাঙ্গেলে যখন যেখানে আমরা অভিযোগ পাচ্ছি সেটার কিছুটা যাচাই বাছাইয়ের পরে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেয়, এবং সেটার সংখ্যা কিন্তু খুব কম না জিলুর ভাই, 3-3.5 আপনার সময় আপনি বলবেন। ফিনাকি সাহেবকে বলেন না এই কথাটা ইভেন সেটাও খুব বড় অভিযোগ। যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই রকম আচরণ করে সেটা অত্যন্ত গর্হিত, এবং সেটা একটা ভয়ঙ্কর আগামীর ইঙ্গিত দেয়। যেই বাংলাদেশে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের জীবন এবং মরণের নিয়ামক হয়ে উঠেছিল এবং স্রেফ বিরোধিতা করার কারণে তারা বহু মানুষকে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে, তাদের আচরণ অন্যরকম হবে এটা আশা করা অন্যায়। কিন্তু আমি মনে করি আপনারা যারা নিজেরা মানে আপনাদের সাথে অপরাধ হয়েছে, আপনারা এটা নিয়ে আপনাদের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। সমাজের উঁচু স্তরের মানুষ আপনারা অর্থবান এবং আপনাদের শিক্ষা দীক্ষা আছে। আপনারা যদি কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হন তাহলে তো নিচুতলার মানুষের কথা আমরা নাই বলি। এবার আসি আপনার প্রশ্নের উত্তরে। সেটা হলো আচ্ছা, আরেকটা ছোট কথা আমি ফাঁকে হাবিব ভাইকে বলে আসি। ভাইয়া, রাজনৈতিক দলগুলো কোনটা কিভাবে চলে আমরা জানি না। বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন পর্যন্ত আমরা কিন্তু খুব সুষ্ঠু সাংগঠনিক কাঠামো দিয়ে চলি। ক্লাব বলতে ঠিক কি বুঝেন, ক্লাব কালচারটা আমার বোঝার বুদ্ধি কম, কিন্তু আমি যেটা বুঝি যে এখন পর্যন্ত আমাদের মতো মানুষেরা যারা মাঠ থেকে উঠে এসেছে তারা যখন একেবারে পলিসি লেভেলে উঠে আসতে সক্ষম হই, আমি অন্তত আপনাকে নির্দ্বিধায় বলতে পারি যে একেবারে চেয়ারম্যানের সাথে ডিবেট করার মতো, অ্যাক্টিং চেয়ারম্যানের সাথে ডিবেট করার মতো সিচুয়েশনে আমরা আছি। এবং এইটা হচ্ছে বেস্ট পার্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। এখন আমরা যারা তরুণরা রাজনীতি করছি এটাই আমাদের আস্থার জায়গা। এইবার আপনার প্রশ্নের উত্তরে আসি। সেটা হচ্ছে যে বাংলাদেশ এই সরকার এখনো পর্যন্ত বিএনপি সমর্থন একেবারে পূর্ণ মাত্রায় পাচ্ছেন। আপনি জিল্লুর ভাই একটা জিনিস বোঝেন যে পরিবর্তিত পরিস্থিতিতে রাজনীতির ধরন অবশ্যই পরিবর্তিত হবে। 5ই আগস্টের পরবর্তী রাজনীতি কিংবা 5ই আগস্ট আগের যে জোট সেগুলো কিন্তু এক থাকার খুব সুযোগ নাই। এখন অনেক দলই মনে করছেন যে তারা একটা বড় ধরনের স্টেক হোল্ডার হওয়ার সুযোগ আছে, তারা সেইভাবে অ্যাক্ট করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের মতো সবসময় কিন্তু আপনি দেখবেন সবচেয়ে কম রেসপন্স এবং স্লো রেসপন্স বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকেই আপনি দেখছেন। কারণটা হচ্ছে সিচুয়েশনটা প্রথমত জাজ করাটাও কিন্তু একটা বড় দায়িত্ব এখনকার এই অস্থির সময়ে। নতুন একটা রাজনৈতিক দল গঠিত হয়েছে এবং এই রাজনৈতিক দলের একটা অদ্ভুত কাঠামো এই জন্য বলছি যে বৈষম্য বিরোধী আন্দোলন বলে যে প্ল্যাটফর্ম সেটা এক্সিস্ট করছে, এবং নাগরিক যে আপনার এনসিপিটা তাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম, এটারই ব্যাকএন্ডে আবার গভর্নমেন্ট। তাহলে এইটাকে খুব সরল চোখে দেখার তো আপনার সুযোগ নাই। যতটুকু মানে গ্যাপের কথা আপনি বলছেন সরকারের সাথে, সেটা সমর্থনগত গ্যাপ নয়, সমর্থনগত বিএনপি যদি তার সমর্থন এই সরকারের পেছন থেকে উইথড্র করে সেটার একেবারে পরিষ্কার প্রতিফলন আপনার মাঠে দেখা যাবে, ঘাটে দেখা যাবে, রাস্তায় আন্দোলনে দেখা যাবে। এখনো পর্যন্ত আমার ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি যে রাজনৈতিক শক্তিটা এককভাবে এই সরকারকে এক ধরনের লেজিটিমেসি দিয়ে রেখেছে, বিএনপি হচ্ছে সেই শক্তি। এইবার গ্যাপ যেটা হয়েছে তার প্রধান কারণ হচ্ছে যে আমাদের বিরোধী দল যে নতুন যে আমাদের মানে একেবারে তরুণ সহযোদ্ধাদের কথা বলার ধরন কিংবা কমেন্টগুলো ঠিক তা বয়সের কারণে বোঝার ভুল নাকি কমেন্টগুলো ঠিক খুব সহনশীল সহজভাবে নেওয়ার মতো কিন্তু নয়। আপনারা তাদের মতপার্থক্য আছে, তাদের সুনির্দিষ্ট দর্শন আছে বলেই, আলাদা দর্শন আছে বলেই তো তারা আলাদা দল করেছেন। ভাইয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যা বিশ্বাস করে, আমাদের যা নীতি বা আমাদের যে আদর্শ, সেটার সাথে তারা যদি সহমত হতেন তাহলে তারা বিএনপিই করতেন। তাদের ভিন্নতা আছে বলেই তারা একটা ভিন্ন প্ল্যাটফর্মে এসেছেন এবং সেই প্ল্যাটফর্মে তাদের যা চাওয়া তারা সেটা প্রেজেন্ট করেছেন। ওইটা হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। এবং আমরা আশা করি তারা তাদেরটা বলবে না, আমরা আমাদেরটা বলবো, জামাতে ইসলামী তাদেরটা বলবে বা আমরা তাদেরটা বলবে। কিন্তু আপনার কথাবার্তার ধরনে কিন্তু এমন টোন, যেই টোন হলো যে একটা উদ্ধৃতি দেই আমি নাহিদ ইসলামের সাম্প্রতিক যে শেষ যে ইফতার পার্টিতে উনি বলেছেন যে আমাদের বিষয়ে প্রথমত উনি যে একটা কন্ট্রোভার্সিয়াল দিলেন, কন্ট্রোভার্সিয়াল না, এটা জাস্ট ইন্টারভিউ বিবিসির সাথে, সেখানে উনি বলেছিলেন যে দেশের আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতি ভালো নয়, এখন নির্বাচন অনুষ্ঠানের সুযোগ নেই। এই ইন্টারভিউয়ের একটা পার্ট উনি আবার এসে বললেন যে
যদি সবাই এক ঐকমত্যে পৌঁছাতে পারি তাহলে নির্বাচনের ব্যবস্থা করা হবে। এটা কিন্তু প্রিকন্ডিশন না, কোনো ধরনের প্রিকন্ডিশন নিয়ে আর বাংলাদেশের মানুষ রাজনীতি করবে না। কিন্তু বিএনপি তার আদর্শ নিয়ে রাজনীতি করবে, এনসিপি তার আদর্শ নিয়ে রাজনীতি করবে। বিএনপির যেমন বলার সুযোগ নাই যে তুমি আমার কথা মানার পরে আমি নির্বাচন দিব, কারণ আমি তো প্রথমত নির্বাচন দেওয়ার পজিশনেই নাই, এবং রাজনৈতিকভাবেও কিন্তু এই অবস্থা কথার কমেন্টটার কোনো সুযোগ নাই। আবারও গতদিন সম্ভবত গতকালকে বা পরশুদিন একটা ইফতারে নাহিদ ইসলাম একইভাবে বলেছেন যে ঐকমত্যে আসলে নির্বাচন দিয়ে দিব। এই কথাটা কি সদ্য ক্ষমতা ছেড়ে আসা? সবচেয়ে বড় কথা নির্বাচন দেওয়ার না, দেয়ার না দেয়ার মানে কোনো এখতিয়ার কোনো রাজনৈতিক দলে থাকে কিনা? থাকে। কখন থাকে? যখন আপনি থ্রেডটা দেখেন, এনসিপি টু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং দ্যাট ইজ টু গভর্নমেন্ট। এখানে ইকুয়েশনটা ওই যে ইকুয়েশনটা বড় ক্লিয়ার। তো আপনি কি ওই ইকুয়েশনটাই বারবার মনে করিয়ে দিচ্ছেন, নাকি আপনি দীর্ঘ 7 মাস এক ধরনের একটা মন্ত্রিত্ব ছিল আপনার, সেখানে কথোপকথনের একটা স্টাইল ছিল, সেটা থেকে আপনি বেরোতে পারেননি? আপনি যেই ওয়েতেই দেখেন না কেন, এই কথার ধরনগুলো হচ্ছে মানে আমি বলবো যে সম্প্রীতির পরিবেশ নষ্ট করে। রাজনীতিতে আমি আমার কথা বলবো, আপনি আপনার কথা বলবেন, হাবিব ভাই তার কথা বলবে, এটা হচ্ছে বেস্ট পার্ট। কিন্তু আমরা থ্রেট করে যখন বলবো, সাবধান করে দেয়া হচ্ছে, এটা না হলে অমুক করে ফেলা হবে, দরকার নাই তো। আমরা তো আর ওই জায়গাটায় দাঁড়িয়ে নাই। আমরা প্রত্যেকে আমাদের কালেকটিভলি বিশ্বাস করি যে প্রতিটা রাজনৈতিক দল আমরা বাংলাদেশের উত্তরণ চাইছি, দেশ হিসেবে বাংলাদেশকে আমরা একটা গণতান্ত্রিক জায়গায় আনতে চাইছি, এবং এমন একটা স্টেট মানে এক পজিশনে আমাদের স্টেটকে আমরা নিতে চাইছি যেখানে সভারেনিটি প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে দেশের মানুষের অধিকার। এই জায়গাটায় যত বেশি উগ্রতা আমরা আমাদের তরুণ বন্ধুদের দেখব, আমাদের পক্ষ থেকে রিজার্ভ মানে আমরা তত বেশি রিজার্ভ হতে শুরু করব। দ্বিতীয়ত আরেকটা কথা আপনাকে এটার সাথে অ্যাড করি, যে বিএনপি কিন্তু ঘরপোড়া গরু। গত 17-18 বছরে এত ধরনের বিষয় আমরা দেখেছি, এত ধরনের আপনার ষড়যন্ত্র দেখেছি, এবং নির্বাচন না দেওয়ার এত টাল বাহানা দেখেছি। এই 17-18 বছরে একটা দাবি তো বিএনপির ছিল যে ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হোক সাধারণ জনগণকে। আবারও এসে সেম কথা যদি বিভিন্ন টোনে ভিন্নভাবে আমাদের আন্দোলনের অংশীজনদের মুখ থেকে শুনতে হয়, যারা ফ্রন্টিয়ার ছিলেন, তারা যখন এটাকে ভ্যালু করতে ব্যর্থ হন, একজন মানুষ ভোটটা কোথায় দেবেন, তিনি অশিক্ষিত হন, তার ইনকাম জিরো হোক, তার ভোট দেওয়ার ক্ষমতা তার নিজস্ব, এই ক্ষমতাটুকু ফিরিয়ে দিতে এত দ্বিধা থাকার তো কোনো কারণ নাই। এই প্রতিনিয়ত যে ষড়যন্ত্রগুলো হচ্ছে, যে এই আনস্টেবল সিচুয়েশনটা যত লম্বা হবে, আমাদের বিপদের মাত্রা কিন্তু ততই বাড়বে। আপনি একটা জিনিস দেখেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু একেবারে প্রথম থেকে, সম্ভবত আরও 3 বা 4 মাস আগে থেকে ডিফারেন্ট বক্তব্য নিয়ে একটা কথাই বলেছেন যে আগামীর নির্বাচন অত্যন্ত কঠিন হতে যাচ্ছে, আগামীর সময়টা অত্যন্ত কঠিন হতে যাচ্ছে। আপনি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু একইভাবে নির্বাচনের প্রয়োজনীয়তা নিয়ে বলেছেন। নির্বাচনের প্রয়োজনীয়তা নিয়ে আলী রিয়াজও বলেছেন, যে ঐকমত্য কমিশনের উনি বোধহয় কো-চেয়ার, উনি বললেন যে এই সংস্কার এবং বা ঐকমত্য প্রসেস এবং নির্বাচনী প্রস্তুতি পাশাপাশি চলতে পারে। এই যে আপনার কিংবা জেনারেল ওয়াকার আমাদের সেনাবাহিনী প্রধান, ইনাদের যে মেসেজগুলো, এটাও কিন্তু আমাদের ট্রান্সলেট করা উচিত, আমাদের অনুধাবন করা উচিত, যে আমাদের যে কোনো মূল্যে আমাদের মধ্যে মতবিরোধ থাকুক না, কিন্তু সেটা এতখানি যেন না হয়ে যায় যে এইটার সুযোগ আর কেউ নিয়ে, শালীনতা শোভন। এবং সবচেয়ে বড় কথা ভাইয়া, শুধু শালীনতা শোভনতা নয়, এই যে গ্যাপটা, সহমর্মিতা, না এই যে গ্যাপটাতে যেন আপনার পরাজিত শক্তি ঢুকে না যায়। আপনাকে মনে রাখতে হবে পূর্ণ অর্থ এবং তাদের ওই যে কূটকৌশল, সেটা নিয়ে তো তারা ভাই ফাংশনাল, 100% ফাংশনাল। হাবিবুর রহমান, আমি আসলে আর তর্কে যাচ্ছি না, আমি আমার জায়গাটাতেই থাকি, প্রত্যাশার জায়গাটাতে। যে আমরা এই সরকার যখন আসলো, আমরা আসলে অনেক প্রত্যাশা নিয়ে এই সরকারকে, সবাই, আপনি যেটা বললেন বিএনপি, অবশ্যই বিএনপি না, বাংলাদেশের সবাই, অলমোস্ট সবাই যারা আওয়ামী লীগের একদম হার্ডকোর যারা ছিল, তাদের মধ্যে অনেক লোক আছে, ঠিক আছে, এমনও লোক আছে আওয়ামী লীগের পক্ষের লোক আছে যে সে রিজার্ভ বললো যেটা। তো প্রত্যাশার জায়গার থেকে আমাদের ওই পারদের আমরা নিম্নমুখী এখন, আজকে ওইটা নিচের দিকে নামতেছে। আমরা সেই স্বস্তির জায়গাটাতে খুঁজে পাচ্ছি না। সাধারণ ব্যবসায়ী হিসাবে, সাধারণ মানুষ হিসাবে আমি নারীদের কথাই বলি। এই কয়েকদিন যে ঘটনাচক্র দেখলাম, নারীদের নিরাপত্তা, আমার মা, আমার বোন, আমার বউ, আমার মেয়ে যে রাস্তায় বেরোবে, আই এম নট কমফোর্টেবল। আমার এখন সাথে লোক দিতে হচ্ছে, আমার নিজে ভালো লাগতেছে না। আমরা নিজেরা যে রাস্তায় একটু হাঁটি, যে এখান থেকে একটু মাঝে মাঝে হাঁটতে ইচ্ছা করে না, ইচ্ছা করে, কিন্তু বনানী গুলশানে মানে বেরোলে একটা গাড়িতে না উঠে তুমি আসো, আমি হেঁটে যাই, অতটুকু হাঁটতে ইচ্ছা করতেছে না, সাহস হচ্ছে না, যে কোনো মতো চিন্তায় হইতে পারে। এই চিন্তায় হঠাৎ করে বেড়ে যাওয়া, টোটাল অস্থির একটা মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, সেই অবনতিটাকে আমরা সেটা বারবার করে বলে আসছি। আপনি যদি রাত্রে পুলিশ জেগে থাকতো দেখে আমরা ঘুমাইতাম। আমি কিন্তু এই কথা বললে অনেকে তখন মনে করছিল, তুমি কি আগের সরকারকে মানে ডিপেন্ড করতেছো কিনা, বাট দিস ইজ নট দ্যাট। আমরা
স্বস্তির জায়গাতে ঘুমাতে তো হবে আমাকে, তারপর আমি সকালে উঠে ব্যবসা বাণিজ্য করতে যাব। এখন আমি ব্যবসা বাণিজ্য করতে গিয়ে দেখি যে আমার চিন্তা হয় আমার মেয়ে ওই স্কুলে কলেজে যেতে পারলো কিনা, মেডিকেলে যেতে পারলো কিনা, সে তার প্র্যাকটিস করতে যেতে পারলো কিনা, আমার বউটা মার্কেটে গেছে যে মার্কেট থেকে আসতে পারতেছে কিনা, ওখানে চিন্তাই হচ্ছে কিনা। এই নিরাপত্তাহীনতায় আমরা ভুগতেছি। সেটা হচ্ছে ঢাকা শহর এবং চিটং শহরের গল্প বলতেছি আমি। বাট মানে গ্রামগঞ্জে আরও 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 আমরা যতটুকু খবর পাই ওখানে কিন্তু আরও অবনতি হয়েছে। মানে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওখানে যে পুলিশ বাহিনী, পুলিশের সে তৎপরতা এখনও পর্যন্ত আমরা সংস্কার করতে পারি নাই। সত্যিকার তো এটা অনেক কঠিন কাজ ছিল, কিন্তু এটা সামহাও করা উচিত ছিল অ্যাট এনি কস্ট। আমরা সবাই মিলে, মানে যেটা বলতেছিলাম বিএনপি মানে জামাত যারাই আছেন এই মুহূর্তে, আপনি যেটা বললেন সঠিকই বলছেন। আমি আপনার এই শোতে এখানেই বলে গেছি যে কালকে পারসেপশন হচ্ছে কালকে ইলেকশন হলে বিএনপি ক্ষমতায় আসবে। নো ওয়ে, আর কেউ নাই। অনেকগুলো সিটে বিএনপি। আমাদের বক্তব্য বিএনপি আসলে আমাদের তো আমরা আয়সা আপনি ভালো কাজ করেন, আমরা আপনার নেতা তারেক রহমান, আমি ব্যক্তিগতভাবে মনে করি আর কি যে উনি ওই পোরখাওয়া যেটা বললেন, বিএনপিটা পোরখাওয়া, উনি ভালো করবেন আশা করি। ভালো করবেন মানে উনি যদি দেখছেন, আগে সব কিছু দেখছেন, ভালো মন্দ সব কিছু দেখা হয়ে গেছে গত 17 বছরে। আমাদের একটা ধারণা ছিল, আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা ব্যবসায়ী, বিএনপির বন্ধুবান্ধব আমাদের যাদের সাথে, ওনাকে উনি গুছিয়ে নিয়েছেন যে উনি নেতৃত্ব পাওয়ার মতো যে যোগ্যতা, পড়ালেখা করা, আমি দেশের স্টেটের হেড হওয়ার জন্য যে যোগ্যতাগুলো অর্জন করতে হয়, শিখতে হয়, জানতে হয়, যে অস্থিরতার থেকে বেরোতে হয়, সেগুলোতে উনি আমার মনে হয় উনি পার পেয়ে গেছেন, উনি করতে পারছেন। কিন্তু উনি আসে না কেন? আমি সাধারণ মানুষ, সামথিং রং। আমাদের মানে আমরা যারা মনে করি যে আপনি নির্বাচন যে কথাগুলো বলছেন এতক্ষণ, একটা প্রশ্নের উত্তর আপনি আমাকে সরাসরি যদি দিতে পারেন, আমি বলবো যে ফাইন, যে উনি আসেন না কেন? ওনার মামলা উঠে, সব মামলা, চোর ডাকাত বদমাশ যতগুলো আছে সব বাইর করে দিয়েছেন আপনি, যত আছে সব বাইর করছেন। এবং আজকে এই অস্থিরতার অন্যতম কারণ কিন্তু সেটা বাদ বিচার করেন না আপনি মানে সরকার বলছেন, সরকারের কথা বলছেন। হ্যাঁ, বাদ বিচার না করে আপনি না, মানে সরকার কিন্তু কোনো বাদ বিচার না করে সব বাইর করে দিছে। শুধু তারেক রহমান বাইরে না, আসে না কেন? তারেক রহমানকে কোথায় আটকে গেল? আমি তারেক রহমানের পক্ষের কথা বলতেছেন, আমি জাস্ট সাধারণ মানুষ হিসেবে তারেক রহমান আসলে তো দেশের এই মুহূর্তে নির্বাচন নিয়ে মুভমেন্ট, বিএনপির মুভমেন্ট সেটা আসুক, আসার পর দেখা যাবে। আমাদের বক্তব্য হচ্ছে আমরা একটু সুশাসন চাই। আমরা মূল্যবোধ, আমাদের যে মূল্যবোধের যে অবক্ষয় হয়েছে, বাংলাদেশের যে ডিগনিটি, মানুষদের মধ্যে চারিত্রিক ডিগনিটি, সেটা ফিরে আসুক। আমরা নিজেরাই যদি ভালো না হই, নিজেরাই যদি সৎ না হই, আমাদের কিন্তু অর্থনীতি খুব একটা এই মুহূর্তে, যদি আপনি একদম নিউট্রালি বলেন, আমি আবার বলি, যেমন আমাদের এক্সপোর্ট গ্রোথ ওকে, যতই বিজিএমই বিকেএমই লাফালাফি করুক, ওনারা তো আজীবনই শুধু বলে যে মাইনাস, ওনারা শুধু চাই যে আরেকটা কিছু নেক, তো ওটা না। আমাদের গ্রোথ ইজ ওকে, আমাদের রিজার্ভ গোয়িং টু বি ওকে টাইপ যেটা আছে, সব কিছু মিলে একটা স্বস্তির জায়গায় আছে। খাদ্যদ্রব্য অনেকটা নিয়ন্ত্রণে আসছে, অনেকটা। যদি সত্যিকার, তো যেটা সত্যি কথা সেটা বলতে হবে। কোথায় পিছিয়ে গেছি? আমরা পিছিয়ে গেছি মেনলি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে, সেখানে আমরা অনেক পিছিয়ে গেছি। এবং রাজনৈতিক অস্থিরতা, কে হবে কী হবে, আপনি যে বললেন সমন্বয়ক বৈষম্য, ছাত্র ফ্রন্ট, অমুক সমুক, এত গল্পর মধ্যে আমরা কনফিউজ হয়ে যাচ্ছি। আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, আমরা কি আসলে ব্যবসার দিকে যাব, না দেশে একটা গণ্ডগোল শুরু হলে আমরা তো তখন ব্যবসা বাণিজ্য করতে পারবো না? আমি অনেকগুলো ইম্পোর্ট করলাম, বিক্রি করতে পারবো কিনা, সেই জায়গাগুলোতে আমরা কনফিউজ আছি, থেকে আমরা হতাশা থেকে মুক্তি চাই। সো ফাইনাল রাউন্ড, নেক্সট মানে ক্লোজিং রিমার্কস হিসেবে আপনি। আমি শুধু হাবিব ভাইয়ের একটা কথা ধরে বলি, যেটা উনি বলছেন অর্থনীতির অবস্থা। আমাদের নতুন একজন উপদেষ্টা যুক্ত হয়েছেন, নতুন একজন অ্যাডভাইজার টু দ্য চিফ অ্যাডভাইজার, ওইটা অর্থনীতি বিষয়ে। উনি একটা রিমার্ক করেছেন যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত ভঙ্গুর। একই সাথে তিনি কোট করেছেন প্রধান উপদেষ্টার একটা বক্তব্য যে আমাদের অবস্থা গাজার
অর্থনৈতিক অবস্থার সাথে তুলনীয়। এখানে যেটা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার এই কথাটাই আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য কিংবা বিনিয়োগের ক্ষেত্রে একটা বড় ধরনের বাধা। অন্তর্বর্তী মানেই তো হচ্ছে যে আপনার স্থায়ী কিছু না, স্টেবিলিটির অভাব। ফলে এটা কিন্তু অ্যানাদার স্ট্রং মানে নেগেটিভ পয়েন্ট, যে আপনি আমাদের রেমিট্যান্স আসছে, রেমিট্যান্স যোদ্ধারা সেই সময় শেখ হাসিনার বিরুদ্ধে রেমিট্যান্স ঠেকিয়ে দিয়ে আর পরবর্তীতে ব্যাপক রেমিট্যান্স পাঠিয়ে এখনো পর্যন্ত মোটামুটি সচল রেখেছেন সব কিছু। কিন্তু রিয়ালিটি হচ্ছে যে আপনাকে গণতান্ত্রিক প্রসেসে ব্যাক করতেই হবে। হাবিব ভাই একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছেন আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে। তার আসার কিন্তু সমস্ত প্রসেস চলছে, তার মামলা এখনও অনেকগুলোই চলমান, সবগুলো নিষ্পত্তি হয়নি, আমাদের নিজেদেরই হয়নি, আমরা এখনও কিন্তু হাজিরা দিই, নিয়মিত হাজিরা দিচ্ছি, এবং উনি কিন্তু ওনার যে প্রসেস চলছে উনি আসবেন। কাজে এইটা নিয়ে কারো কোনো ধরনের থাকার কারণ নাই, মানে শঙ্কিত বা কোনো ভীতি থাকার কোনো কারণ নেই। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি যেন মানে উনি স্মুথলি বাংলাদেশে আসতে পারেন, এটা প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে দেশের যে অবস্থা, আপনি যেভাবেই বলেন না কেন, যে আপনি যতক্ষণ একটা সুস্পষ্ট একটা নির্বাচনী রোডম্যাপ দিতে না পারবেন, নির্বাচনী রোডম্যাপ অনেকগুলো ঘটনা ঘটাবে, অনেকগুলো পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। পজিটিভ ইম্প্যাক্ট বলতে যেখানে এখানে সেখানে এখন নানা ধরনের অভিযোগের কথা আমরা শুনছি। নির্বাচন মানে হচ্ছে সাধারণ মানুষের কাছে ভোটের জন্য যাওয়া। আপনি যখন ভোটের জন্য যাবেন প্রত্যেকেই কিন্তু সতর্ক হয়ে উঠবে যে তাদের আচার আচরণ, তাদের কর্মীদের, যেমন বিএনপি একটা বৃহৎ দল, তার নানা দিকে নানা কর্মীদের নানা ব্যত্যয় ঘটছে, এবং যেখানে যেখানে ঘটছে আমরা কেন্দ্রে খবর না পেলেও তখন মাঝামাঝি যে লিডাররা আছেন তারা এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। এর বাইরে আছে দেশের মানে আপনার সংস্কার প্রসেস, এর পাশাপাশি সংস্কার প্রসেস এবং বিচারিক প্রক্রিয়াটা যদি ধাবমান হয়, গতিশীল হয় বা চলতে থাকে, তাহলে যেটা হবে যে নির্বাচনটা ডিসেম্বরে হোক বা যেরকম তাদের ডিসেম্বর থেকে মার্চ এইভাবেই বলা হয়েছে সম্ভবত, এর মধ্যে যখনই হোক না কেন দেখা যাবে দেশে একটা লক্ষ্যযোগ্য আপনার একটা মানে চেঞ্জও চলে আসবে সংস্কার কার্যক্রমের জন্য। আমি এর আগে একটা টক শোতে ছিলাম, আপনার নির্বাচনী সংস্কার কমিশনের একজন ভদ্রমহিলার সাথে, উনি ছিলেন হচ্ছে আপনার দীর্ঘদিন নির্বাচন কমিশনে কাজ করেছেন এবং যুগ্ম সচিব অথবা উপসচিব পদমর্যাদা। উনি বললেন যে এই যে সংস্কারগুলো আমাদের জন্য আছে, আমাদের সামনে আছে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, সেইটা খুব সহজেই আমরা ডিসেম্বরের মধ্যে এই মাইল ফলকটা টাচ করতে পারবো। আর এর আগে ভাইয়া আপনার একটা প্রশ্ন ছিল যে স্থানীয় সরকার নির্বাচন, স্থানীয় সরকার, এটা তো একেবারে মানে কোনো অর্থে ফিজিবল না। আপনি একটা জেনারেল ইলেকশন হচ্ছে 300 সিটের ইলেকশন, সেইটা তুলনামূলকভাবে বাংলাদেশের ইতিহাসে নিট ইলেকশন বলেই এখন পর্যন্ত প্রমাণিত। কিন্তু আপনি যখন স্থানীয় পর্যায়ে যাবেন তখন আপনি দফায় দফায় ওইটা এত হিউজ একটা ইলেকশন, এটা কন্ডাক্ট করার মতন ক্যাপাসিটি কোনোভাবেই এই সরকারের নাই। থাকলে তো মূল জাতীয় নির্বাচনই তারা দিয়ে দিতে পারতেন। এর বাইরে নির্বাচন তো হবে আপনার মার্কা ছাড়া। তো এই আওয়ামী লীগ আর যাদের নিয়ে এত অ্যালার্জি, যেটা নিয়ে এত কথা চলছে, এত আলোচনা চলছে, এদের যে ব্যাপক অংশগ্রহণ বা ফিরে আসা, সেটা ঠেকানোরও তো সুযোগটা নাই। সবচেয়ে বড় কথা ক্যাপাসিটি যেখানে অনুপস্থিত, সেখানে আপনি স্থানীয় সরকার নির্বাচন কোনোভাবেই একটা ফিজিবল আইডিয়া না। তার চেয়ে ইজিয়ার এবং মাচ ক্লিয়ার ইলেকশন হচ্ছে ন্যাশনাল ইলেকশন, যেটা জাতীয় নির্বাচন, যেটা তারা তাদের সুনির্দিষ্ট সময় দিবেন বলেই আমরা আশা করছি। দেখেন, আমাদের মধ্যে বিভিন্ন দলের নানাবিধ মতভেদ আমাদের থাকবে এবং এটা চলমান থাকবে, এটা নিয়ে ডিবেট হবে, এটা নিয়ে দরকার হলে বসতে হবে, এবং যেই পয়েন্ট একান্তভাবেই আমরা মিটাতে পারছি না, সেটার জন্য যতগুলো মানে যতবার বেশিবার সম্ভব আমাদের সিটিংও প্রয়োজন। এই দায়িত্বটা সরকার যদি তার মতো করে নেয় এবং এই যে ঐক্যমত্য কমিশনও যদি কিছুটা এগিয়ে যান তাদের কাজের দিকে, আমার বিশ্বাস যে সরকার সুনির্দিষ্ট সময়ে সুষ্ঠুভাবে নির্বাচন দিতে পারবে। যদি না সরকারের ভেতর থেকেই, যেটা ইদানিং আশঙ্কা হয় জিল্লুর ভাই, যে গভর্নমেন্টের ভেতরেই মানে স্টেটের ভেতরে একটা ডিপ স্টেট ফাংশন করছে, এইটার বিষয়ে প্রত্যেককে সচেতন হতে হবে ষড়যন্ত্রগুলো নিয়ে, যে বাংলাদেশের গতিপথ যেন অন্যদিকে ঘুরে না যায়। ধন্যবাদ। আমি সাহেবুর রহমান, খুব ছোট্ট করে শেষ ওইটা দিয়ে করি। 26-এর অর্থনীতি, যেটা আগামী বছরের যে অর্থনীতি সামাল দেওয়া, সেটা টোটাল বাংলাদেশের জন্য অনেক বেশি দুর্বিষহ হয়ে উঠবে। এখন থেকে তার প্রিপারেশন দেওয়া উচিত। ওই আমাদের মানসিকতা সংস্কার করা দরকার। আমাদের মনের সামনে তো বাজেটও আছে, বাজেটের অবস্থা আমরা যতটুকু খবর পাচ্ছি, বাজেটের অবস্থাও টালমাটাল। বাজেট কি করবে, কারণ আগের যে বাজেটগুলো ছিল সে ফুলে মানে একটা বড় করে অর্থনীতি দেখানোর একটা গল্প ছিল, সেই গল্প থেকে বেরিয়ে আপনি কি পিছিয়ে যাবেন কিনা,
ওখানে একটা মহা সংকট আছে, IMF এর একটা বিশাল প্রেশার আছে। আপনি 7 লক্ষ কোটি টাকা যেগুলো গতবার যেগুলো তো ধাপে ধাপে আপনাকে উন্নয়নের গল্প দেখাইয়ে যে কর্ণফুলী টানেল, এই গল্পের বাজেট আর সত্যিকারের বাজেটের মধ্যে পার্থক্য আছে। এগুলো নিয়ে অনেক সংকট যাচ্ছে, সেই সংকট মোকাবেলা অনেক কঠিন। কামিং ডেজ আর ভেরি, আমরা খুব সংখ্যায় আছি। সেই সংখ্যা থেকে এখন একমাত্র যেটা বারবার করে বলতেছিলাম, তখনও বলছি, আজকে আবার শেষ কথা বলে যাই যে ডক্টর ইউনূসের কাছে আমাদের অনেক প্রত্যাশা ছিল, বাট সেই প্রত্যাশার কতটুকু পুরো পাচ্ছি সেটা আমরা স্টিল কনফিউজ, বাট এখনও আমরা ওনার উপর ভরসা করতে চাই। বাট নির্বাচন সংস্কার নিয়ে আপনার কোনো নির্বাচন সংস্কারও বললাম তো, নির্বাচন আমি যদি প্রেডিকশন বলেন, নির্বাচন এই মুহূর্তে ওনাদের পক্ষ থেকে দেওয়ার কোনো পরিকল্পনা নাই। পরিকল্পনা নাই? ওনাদের পরিকল্পনা নাই। আপনি কি মনে করেন সরকার নিরপেক্ষ? আমি মনে করি না। আপনি মনে করেন না, সরকারের আপু তো যেটা বললো, তো আমি তো নির্বাচন দেওয়ার সক্ষমতা আছে, একটা তো পরিকল্পনা নাই, আর একটা হচ্ছে নির্বাচন দিতে পারে চাইলে। আপনি যদি এখন আপনি আমেরিকা থেকে নিয়ে আসছেন, এই আমরা আপনার সাথে বলে গেছি আমরা ট্রাফিক আইন ঠিক করি, আমি বলে গেছি আমাদেরকে ডাকেন, আমরা করি। আমেরিকা থেকে লোক নিয়ে আসছে, সে আমেরিকার লোকটা সে এখানে এসে কী বুঝবে? সে ডক্টরেট হোক আর যা হোক, সে কিচ্ছু বুঝবে না। সে বাস যে বাঁকা করে দাঁড়ায় থাকে সেটা বুঝবেই না। সে আমাকে দরকার, ওখানে আমাকে নেবে না, আমার টুটকাটা ওই তেল মেরে আসছে। সে কারো থ্রো দিয়ে আসছে, কারো সাহায্য নিয়ে আসছে, অথবা বলা হচ্ছে কেউ না কেউ বলে দিলে। এখন কেউ বলে দিলেও হয়, 2-1 বাইরের থেকে বলে দিলে এখানে উপদেষ্টা বাড়ানো যায়। তো সুতরাং এভাবেই দেশ চলতেছে, এটা আমরা চাই নাই আসলে, সত্যি কথা। ধন্যবাদ মিস্টার হাবিবুর রহমান এবং মিস মাহমুদা হাবিবা। দর্শক, কথা হচ্ছিল নানা বিষয় নিয়ে, কিন্তু দুজনের বক্তব্যের শেষ কথা একটাই, সেটা হচ্ছে যে এটা এখন মোটামুটিভাবে পরিষ্কার যে নানা রকমের ষড়যন্ত্র অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছে এবং দেশে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন, যেটার জন্য মানুষ, বাংলাদেশের জনগণ, রাজনৈতিক নেতাকর্মীরা, সকল মহল, নাগরিক সমাজ লড়াই করেছে গত কয়েকটা বছর, সেই নির্বাচন এখনও ধরাছোঁয়ার বাইরে। এটা আদৌ হবে কিনা, কবে হবে, নির্বাচন নিরপেক্ষ হবে কিনা, এই সরকার নির্বাচন করবার সক্ষমতা রাখে কিনা, এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে। কিন্তু রাজনীতিতে যে অস্থির অবস্থা, অর্থনীতিতে যে সংকট, এটা মোকাবেলার জন্য এবং সামাজিক যে অস্থিরতা তৈরি হচ্ছে, আসলে এটি নির্বাচিত রাজনৈতিক সরকারের কোনো বিকল্প নেই এবং একটা রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত জরুরি দেশের জন্য। আমরা আশা করব যে সরকারে যারা আছেন তাদের মধ্যে এই উপলব্ধিটা আসবে এবং সেটা যদি না হয় তাহলে দেশ তো বিপদে পড়বেই, অন্যদের হতাশায় নিমজ্জিত হতে হবে এবং নানা সংকট তৈরি হবে। কিন্তু যারা ক্ষমতায় আছেন তারাও যে নিরাপদে থাকবেন সেটা মনে করবার কোনো কারণ নেই। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।